নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী রমাপদ চৌধুরী রচিত গল্প যুবতী ধরম। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী রমাপদ চৌধুরী রচিত যুবতী ধরম। এক একজনের চেহারার মধ্যে এমন কিছু থাকে যার ফলে একবার দেখলেই মনের দাগ কাটে, ভোলা যায় না। অন্ধকারের মধ্যেও তাই তাকে চিনতে পারলাম। রাত তখন ঘন হয়ে আসছে। পার্কে যারা সান্ধ্য ভ্রমণের নামে চিনেবাদাম চিবোতে আসে তারা তখন ফিরতির মুখে। যুবক মন যাদের দেখে ঈর্ষা বা উল্লাস প্রকাশ করে সেই সব সুখী দম্পতিরাও তখন পরিবারের অনুপস্থিত আত্মীয় স্বজনের সম্বন্ধে যাবতীয় দ্বিধা দেশ দ্বন্দ্ব উদ্গীরণ করে পুনরায় ধোঁয়াটে মন নিয়ে বাসায় ফিরে চলেছে। এ সময়টায় পার্কের ঘাসে কিংবা কাঠের বেঞ্চিতে লোকজন খুবই কম দেখা যায়। বেঞ্চিটা দূর থেকে মনে হয়েছিল খালি আছে। কাছে আসতেই টের পেলাম কে যেন বসে রয়েছে। পিঠ দেবার জায়গাটায় হাত রেখে, হাতের ওপর মাথা রেখে সে বসে আছে। প্রথমটা মনে হয়েছিল সে বুঝি ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে তাই একপাশে একটু দূরত্ব রেখেই বসে পড়লাম। সমস্ত দুশ্চিন্তা থেকে রেহাই পেয়ে পরম শান্তিতেই ঘুমিয়ে আছে লোকটা। আহা, ঘুমুক, পাছে ঘুম ভেঙে যায় তার। এই ভয়েই দেশলাই জ্বালাবো কিনা সিগারেট ধরাবার জন্যে ভাবছিলাম, হঠাৎ চমকে উঠলাম। মনে হলো ভদ্রলোক যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। কান পেতে শুনলাম, হ্যাঁ, কান্না। নিঃশ্বাসের শব্দে কেমন যেন কান্নার আভাস। চুপ করে বসে রইলাম। মুহূর্তের জন্যে মনে হলো উঠে পালাতে পারলেই যেন ভালো হয়। একবার আর চোখে তাকালাম তার দিকে, আর সঙ্গে সঙ্গে মুখ তুলে আমাকে একবার দেখে নিয়ে আবার হাতে মুখ গুজলেন ভদ্রলোক। বলেছি না, এক একজনের চেহারার মধ্যে এমন কিছু থাকে যে একবার দেখলেই মনে দাগ কাটে, অন্ধকারেও চিনতে অসুবিধে হয় না। মুখ তুলে মুহূর্তের জন্য তিনি তাকালেন আমার দিকে, আর সঙ্গে সঙ্গেই আমার মনে পড়ে গেল সেই দিনের দৃশ্যটা। কেমন যেন রহস্য রহস্য ঠেকল। প্রায় 6 ফুট লম্বা, বলিষ্ঠ চেহারা, বয়সে প্রৌঢ়ই বলা চলে। বসন্তের দাগ থাকলেও সুশ্রী বলা যায় এমন এক ধরনের মুখশ্রী। কিন্তু এমন স্বাস্থ্যবান সুপুরুষ চেহারার মানুষ যে কাঁদতে পারে, বিশেষ করে পার্কের নির্জন অন্ধকারে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে, তা কি কোনোদিনও কল্পনা করেছি? বরং প্রথম দিন যখন দেখেছিলাম তখন মনে হয়েছিল ওর মতো সুখী মানুষ বুঝি ভারতে নেই। তো সেই দিনের কথাতেই আসি। দুপুরবেলায় আপিস থেকে বেরিয়েছি এক বন্ধুর সঙ্গে। কাছেই স্কুলটায় বন্ধুপুত্রের জন্য একটা সিটের ব্যবস্থা করব সেই চেষ্টায়। স্কুলে তখন বোধহয় টিফিনের ঘণ্টা পড়েছে। হই হল্লা ছুটোছুটি করছে ছেলেগুলো সামনে রাস্তায়। হঠাৎ একখানা গাড়ি শব্দ করে এসে থামল। সঙ্গে সঙ্গে একদল বাচ্চা ছেলে ছুটে এলো গাড়িটার কাছে। ফিরে তাকিয়ে দেখলাম স্টিয়ারিং ছেড়ে গাড়ি থেকে নামলেন ভদ্রলোক। দীর্ঘ বলিষ্ঠ চেহারা, মুখে বসন্তের দাগ, কিন্তু তার মধ্যে কোথায় যেন অফুরন্ত হাসি লুকিয়েছিল। গাড়ি থেকে নেমেই পকেট থেকে রুমাল বের করে কপাল মুছলেন তিনি। তারপর রুমালটা পাদানির ওপর বিছিয়ে বসে পড়লেন। একরাশ ছেলে তখন ঘিরে ধরেছে তাকে। তিনিও হাসতে হাসতে কি যেন বলছেন ওদেরকে। কাজ সেরে স্কুলের আপিস ঘর থেকে যখন বেরিয়ে এলাম তখনও তিনি গল্প করতে করতে বাঁ হাতের কৌটো থেকে টফি বের করে বিলি করছেন ছেলেদের। থামতেই হলো।
কলকাতা শহরে এমন দৃশ্য তো বেশি একটা দেখা যায় না। পকেটের পয়সায় টফি কিনে অপরের ছেলেকে খুশি করছেন, এ কেমন ধারার নির্বুদ্ধিতা। ভদ্রলোক ততক্ষণে ম্যাজিক দেখাতে শুরু করেছেন। হাতে তাস উধাও করা, টফির টিনটা তখনই খালি, তখনই টাকায় ভর্তি। রুমালের রং লাল থেকে সবুজ, সবুজ থেকে সাদা, এমনই নানান কলাকৌশল দেখিয়ে একসময় উঠলেন তিনি। যেমন এসেছিলেন তেমনই চলে গেলেন টিফিন শেষের ঘণ্টা পড়তেই। কিন্তু ছেলের দল তখনও একদৃষ্টে তাকিয়ে রইল, যতক্ষণ না গাড়িটা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। সেটাই স্বাভাবিক যদিও। সেদিন সত্যি রহস্যজনক মনে হয়েছিল ভদ্রলোকের ব্যবহার। মনে হয়েছিল মানুষটা খুব বেশি সুখী, এবং সুখ ও সচ্ছলতার মধ্যে বোধহয় স্বার্থশূন্য হয়ে অপরকেও সে খুশি করতে চায়। তখন তো জানতাম না যে সেই মানুষ কিনা অন্ধকারে পার্কের বেঞ্চিতে বসে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। অথচ কেনই নিঃশব্দ কান্না তার হদিশ খুঁজে পেলাম না। চুপচাপ বসে রইলাম, উঠে যেতেও মন চাইল না। খানিক পরেই মুখ তুলে সোজা হয়ে বসলেন ভদ্রলোক, সহজ হয়ে। আমার দিকে দু একবার ফিরে তাকিয়ে বোধহয় বোঝাবার চেষ্টা করলেন তার গোপন কান্না আমার কাছে প্রকাশ হয়ে পড়েছে কিনা। পার্কে বেড়াতে এসে কতদিন ঘণ্টার পর ঘণ্টা হয়তো বসে থেকেছি কোনো অপরিচিতের পাশে, কিন্তু তার সঙ্গে আলাপ করতে, কথা বলতে ইচ্ছে হয়নি কোনোদিনই। এটা কলকাতা শহর, একই বেঞ্চিতে পাশাপাশি বসার অধিকার আছে। পাশে লোকে শান্তি ভঙ্গ করে এক মনে পাগলের প্রলাপ বকে গেলেও আপত্তি করা যাবে না, কিন্তু অপরিচিত লোকটির সঙ্গে কথা বলতে গেলেই তা হয়ে যাবে অভদ্রতা। পার্কটা তখন রীতিমতো নির্জন হয়ে উঠেছে। সামনের গাছটার ডালে পাখা ঝটপট করছে কয়েকটা পাখি, আর পার্কের চারপাশের গ্যাসবাতিগুলো কেমন যেন ম্লান। শুধু ঠান্ডা বাতাস আসছিল থেকে থেকে। উঠব কিনা ভাবছিলাম, হঠাৎ ভদ্রলোক হাসলেন, বললেন, আশ্চর্য হয়েছেন তাই না? চমকে ফিরে তাকালাম, বললাম, না না, আশ্চর্য হব কেন? উত্তর এলো, দোষ নেই আপনার। হঠাৎ পার্কে বসে কাউকে কাঁদতে দেখলে আমিও আশ্চর্যই হতাম। সান্ত্বনা দেবার স্বরে বললাম, সকলের জীবনেই দুঃখ আসে, তাতে আর এমন। হাসলেন ভদ্রলোক। অন্ধকারেও মনে হল সে যেন হাসি নয়, কান্নারই নামান্তর। বললেন, ভগবান দুঃখ দিলে সহ্য করা যায়, কিন্তু। কথাটা শেষ হল না। হঠাৎ কি যেন আড়াল করতেই ভদ্রলোক উঠে দাঁড়ালেন, বললেন, আর একদিন দেখা হবে আপনার সঙ্গে, কেমন? একটা রহস্যের ছায়া যেন লম্বা লম্বা পা তুলে অন্ধকার থেকে আলোর ভিড়ে মিশে গেল। মনের মধ্যে জেগে রইল একটা দুর্বোধ্য প্রশ্ন। সে প্রশ্নের উত্তর না জেনে শান্তি নেই, যেন স্বস্তি নেই। ভেবেছিলাম আর বুঝি দেখা হবে না কোনোদিনও, জানতে পারবো না কি এমন দুঃখ গুমড়ে মরে এই বলিষ্ঠ শরীরের গোপন মনে। কিন্তু কে জানত টফি বিলি করার অভ্যাস তার নিত্যদিনের? কে জানত তার সঙ্গে আমার আবার দেখা হবে? বন্ধু ছেলেটিকে সেদিন বৃন্দাবন মিত্তিরের গলির স্কুলে ভর্তি করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। গাড়িটা ফটকের সামনে এসে দাঁড়াতেই নমস্কার করে বললাম, আজ্ঞে, চিনতে পারছেন? কেমন আছেন? ভদ্রলোক আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর মৃদু হেসে বললেন, মাপ করবেন, আপনাকে তো ঠিক চিনতে মনে পড়ছে না। আমি বললাম, পার্কের পাশে সেদিন আলাপ হয়েছিল।
দুহাত বাড়িয়ে আমার হাতটা মুঠো করে ধরলেন ভদ্রলোক। বললেন, আপনি 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 যে কি উপকার করেছেন আমার। উপকারটা যে কি তা আমি বুঝতে পারলাম না, চুপ করে রইলাম। সেদিনও যারা ভিড় করে এলো তাদের হাতে টফি দেওয়া শেষ করে বললেন, শোনো বাচ্চারা, আজ আমার কাজ আছে, আজ আর ম্যাজিক দেখানো হবে না, কাল দেখাবো, কেমন? বলেই আমাকে টেনে তুললেন গাড়িতে। সার্কুলার রোডের ওপর একখানা বিরাট বাড়ির গাড়ি বারান্দা এসে নামলাম। দরজা খোলাই ছিল। তোয়ালে কাঁধে বেয়ারাটা বসবার ঘর খুলে দিতে গেল। ভদ্রলোক বললেন, না না রতন, আমরা ওপরেই বসব। মার্বেলের সিঁড়ি বেয়ে ওপরের শোবার ঘরে উঠে এলাম তার পিছন পিছন। ঘরে ঢুকেই দেওয়ালের ছবিটার দিকে তাকিয়ে চমকে উঠলাম। ৬-৭ বছরের ছোট্ট একটি ছেলে আর ৯-১০ বছরের একটি মেয়ে ভাই বোনে গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে। দেওয়াল জোড়া এত বড় অয়েল পেইন্টিংটা দেখেই কেমন সন্দেহ হলো। মনে হলো ছেলে মেয়ে দুটির মৃত্যুই হয়তো ভদ্রলোকের দুঃখের মূল, আর সেজন্যেই হয়তো বৃন্দাবন মিত্তিরের গলিতে ছুটে যান প্রতিদিন, শিশুর ভিড়ে নিজের দুঃখ ভোলার চেষ্টা করেন হয়তো। একটা চেয়ার টেনে বসতে বললেন। বসলাম। তারপর দেওয়ালের চারপাশে তাকিয়ে আর একখানা ছবি খুঁজলাম, কিন্তু পেলাম না। ভদ্রলোক হঠাৎ অয়েল পেন্টিংটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, আমার ছেলে আর মেয়ে। আচ্ছা, এদের দেখেছেন আপনি কোথাও? বিস্মিত হয়ে প্রশ্ন করলাম। সে কি হারিয়ে গেছে নাকি? বিষণ্ণ হাসি হাসলেন ভদ্রলোক। বললেন, না। কিছুক্ষণ চুপ করে থেকে আমি বললাম, আপনি বলছিলেন যে আমার দ্বারা আপনার কিছু উপকার। ভদ্রলোক বললেন, আপনি যে কি উপকার করেছেন আমার। অপ্রতিভ হয়ে বললাম, বারবার এ কথা কেন বলছেন? কোনো উপকার তো আমি করিনি। করেছেন করেছেন, আপনি জানেন না কি দুঃখের বোঝা আমি বয়ে চলেছি। আপনি সেদিন সান্ত্বনা না দিলে। খানিক থেমে বললেন, সেদিন আমি হয়তো আত্মহত্যা করতাম, আত্মহত্যার জন্যই তৈরি হয়ে গিয়েছিলাম। সত্যি, এক এক সময় মানুষ যে কত বোকা হয়ে যায়। চুপ করে রইলাম। এ কথার প্রসঙ্গে বলবার মতো কথা আমি খুঁজে পেলাম না। আমি কিভাবে ওনাকে সান্ত্বনা দিলাম? দেরাজ থেকে একটা শিশি বের করলেন ভদ্রলোক। দেখিয়ে বললেন, আত্মহত্যাই করতাম জানেন, কিন্তু আপনার কথা শুনে জীবনের ওপর মায়া হলো, ভাবলাম। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন ভদ্রলোক। আয়নার টেবিলের দেরাজ খুলে অ্যালবাম নিয়ে এসে বসেছেন। বললেন, এই যে, একে একে কোথাও দেখেছেন আপনি? দেখেননি না কখনো? অ্যালবামটা হাতে নিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম ছবিটার দিকে। অপরূপ এক সুন্দরীর ফটোগ্রাফ। কোলে একটি ছোট্ট শিশু, আর হাঁটু জড়িয়ে ধরে আছে একটি ছোট্ট মেয়ে। এমন রূপময়ী মাতৃমূর্তি কখনো চোখে পড়েনি আমার। শিশির ভেজা নিষ্কলঙ্ক একটি পদ্মের মতো রূপ। বলে দেওয়া প্রয়োজন হল না, বুঝলাম ইনিই ভদ্রলোকের স্ত্রী। অ্যালবামটা নিয়ে আবার পাতা উল্টাতে শুরু করলেন ভদ্রলোক। তারপর বললেন, আমার স্ত্রীর ছবি, আর এই যে আমার ছেলে মেয়ে। বলে দীর্ঘশ্বাস ফেললেন। আমি ভাবলাম, স্ত্রী হয়তো মারা গেছেন, তাই এমন হয়ে গেছেন উনি, শোকে দুঃখে। হঠাৎ মৃদু হাসি দেখা দিল ওর মুখে। কান্নার মতোই দেখালো যদিও হাসিটা। বললেন, মেয়েদের মন আপনি জানেন না।
12 বছর একসঙ্গে থেকেও কোনোদিনও বুঝতে পারিনি ও অসুখী ছিল। হঠাৎ একদিন বিকেলে কাজ থেকে ফিরে এলাম ক্লান্ত শরীর নিয়ে। আসবার সময় দুখানা সিনেমার টিকিট কিনে এনেছিলাম, কিন্তু ফিরে এসে দেখলাম সমস্ত বাড়ি ফাঁকা। এক টুকরো চিঠিও রেখে যায়নি সে। ভাবতে পারেন আপনি, 12 বছর ধরে যাকে ভালোবেসে এসেছি, 12 বছরের মধ্যে একদিনের জন্য যার ভালোবাসায় সন্দেহ করার কোনো কিছু খুঁজে পাইনি, হঠাৎ এক সন্ধ্যায় ফিরে এসে যদি শোনেন সে চলে গেছে। বলতে বলতে চোখ ছলছল করে উঠল ভদ্রলোকের। ঘাম মোছার ভান করে রুমালে চোখ মুছলেন। প্রথমে ভেবেছিলাম হয়তো বেড়াতে গেছে, কিংবা দোকানে কোনো জিনিস কিনতে। চাকর দারোয়ান কেউ কিচ্ছু বলতে পারল না। অপেক্ষা করে রইলাম সে রাত্রি। পরের দিন আত্মীয় স্বজন চেনা জানা সকলের কাছে চিঠি লিখলাম। তারপর ভয় হলো। ভাবলাম, হ্যাঁ, পুলিশেও খবর দিতে হবে। খবর দিলামও শেষকালে। উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলাম, খোঁজ পেলেন না তাও? না, 6 মাস পরে একখানা চিঠি পেলাম, শুধু 3 লাইনের চিঠি। ভাবতে পারছেন? লিখেছে, যাকে ভালোবাসতাম, ভালোবাসি, তার সঙ্গেই চলে এসেছি। আমাকে জোর করে ফিরিয়ে নিয়ে যাওয়ার বৃথা চেষ্টায় নিজেকে কষ্ট দিও না। আহত বোধ করলাম আমিও। সান্ত্বনা দেবার জন্য বললাম, সত্যি মেয়েদের মন। হাসলেন ভদ্রলোক, বিষণ্ণ হাসি। বললেন, দুঃখ তার জন্যে নয় মশাই। স্ত্রীর দুঃখ আমি ভুলতে পেরেছি, কিন্তু আমার ছেলে মেয়ে দুটি। দুহাতের ওপর মাথা গুজে সশব্দে ফুঁপিয়ে কেটে উঠলেন ভদ্রলোক। আর সে কান্না দেখে আমার নিজের চোখও যেন ছলছল করে উঠল। বুকের ভেতর কেমন একটা দুঃসহ ব্যথা অনুভব করলাম। চুপ করে বসে রইলাম অনেকক্ষণ। তারপর একসময় মাথা তুললেন ভদ্রলোক, দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেদিন কেন কাঁদছিলাম জানেন? যে স্ত্রী ঘর ছেড়ে চলে গেছে তার দুঃখে নয়, ছেলে মেয়ের জন্যেও নয়। বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, তবে? বিষণ্ণ হাসি হাসলেন ভদ্রলোক। বললেন, সেদিনই প্রথম খোঁজ পেয়েছিলাম ওদের। জানতে পেরেছিলাম আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধুর সঙ্গেই। আমি বললাম, তারপর? আমি আর কিচ্ছু চাই না। খোঁজ পেয়েই ছুটতে ছুটতে গেলাম তার কাছে। শুধু ছেলে মেয়ে দুটিকে ফিরিয়ে দাও, ওরা আমার সন্তান, আমি মানুষ করব ওদের। ভদ্রলোক চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর হঠাৎ বললেন, যে স্ত্রীকে 12 বছর ধরে ভালোবেসেছি, যার ভালোবাসা নিয়ে কোনো দিনও সন্দেহ করিনি, তার চোখে সেদিন যে ঘৃণার দৃষ্টি দেখলাম সে আপনি কল্পনাও করতে পারবেন না। ও ভাবলে বুঝি ওকেই ফিরিয়ে আনতে চাই। তাই পাগলের মতো চিৎকার করে উঠল, বলে, আইনের জোরে নিয়ে যেতে চাও আমায়, কিন্তু জেনে রেখো তা তুমি পারবে না। তার আগেই আত্মহত্যা করব আমি, তবু তোমার কাছে ফিরে যেতে পারবো না। হাসলাম আমি তার কথা শুনে। ছেলে মেয়ে দুটোকে হাত বাড়িয়ে কোলে নিতে গেলাম। তারা ভয়ে মায়ের আঁচল জড়িয়ে ধরে রইল, কিছুতেই আসতে চাইল না। আপনিই বলুন, তারপরও আত্মহত্যা করতে ইচ্ছে হবে না? উত্তর দিতে পারলাম না। কি উত্তর দেব এ কথার? কি সান্ত্বনা দেব এই দীর্ঘশ্বাসে? ভদ্রলোক হাসলেন,
বোধহয় আমার মুখের ভাব লক্ষ্য করি। বললেন, আপনি আপনি যেচে সেদিন সান্ত্বনা না দিলে হয়তো আত্মহত্যাই করতাম। কিন্তু জানেন, তারপরই মনে হলো এইভাবে নিজেকে ধ্বংস করে লাভ নেই। প্রতিহিংসার প্রবৃত্তিও জেগে উঠল মনে। ভাবলাম, ও যেমন আমার জীবন নষ্ট করেছে, ওকেও তেমনি সুখী হতে দেব না। সেদিন আমার স্ত্রীকে সামনে পেলে আমি বোধহয় খুন করতাম, এমনকি ছেলে মেয়ে দুটোকেও। আমি বললাম, আমি সেদিন এমন কিছু বলিনি যাতে আপনি আত্মসান্ত্বনা খুঁজে পেতে পারেন। তবুও যখন পেয়েছেন, তাতে আমি সত্যি। হাসলেন ভদ্রলোক। বললেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু সে যাই হোক, তার আর প্রয়োজন হলো না। বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, কেন কেন প্রয়োজন হলো না? ভদ্রলোক একটা সিগারেট ধরালেন। পরক্ষণেই সচেতন হয়ে আমার দিকে সিগারেটের টিনটা এগিয়ে দিলেন। তারপর ধীরে ধীরে বললেন, বন্ধুদের পরামর্শে কোর্টে মামলা করলাম। বললাম, স্ত্রীকে ফিরিয়ে নিতে চাই না, চাই শুধু আমার ছেলে মেয়ে দুটিকে। আইন আমার পক্ষে, ওরাও জানে আমার ছেলে আমার মেয়ে, আমি তাদের ফিরে পাব। তাই। পকেট হাতড়াতে শুরু করেছেন ভদ্রলোক। এক টুকরো কাগজ বের করলেন। হাসতে হাসতে বললেন, সতীসাধ্যী স্ত্রীর চিঠি। সে ঘটনার পর লিখেছে, ছেলে মেয়েকে ছেড়ে থাকতে পারবে না সে। লিখেছে, ওর সব দোষ যেন আমি ওকে ক্ষমা করে দিই আর ওকে ফিরিয়ে নিই। বলে হো হো করে হেসে উঠলেন ভদ্রলোক। বললাম, তা বেশ তো, মুহূর্তের ভুলের জন্য তার সমস্ত জীবনটা নষ্ট করে লাভ কি? তাকে আপনি ফিরিয়েই আনুন। ভদ্রলোক হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। বললেন, না, কখনো না, তা হতে পারে না। ওকে আমি শাস্তি দিতে চাই, সমস্ত জীবন তার দুঃখময় করে তুলতে চাই আমি। আপনি জানেন না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভোলা যায়, প্রেম ভালোবাসা মুছে ফেলা যায় মন থেকে, কিন্তু সন্তান স্নেহ যে কি, না হারালে বুঝবেন না। তাকে শিক্ষা দিতে চাই আমি। বলে স্থির হয়ে বসলেন ভদ্রলোক। তারপর স্ত্রীর চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। আর একটা নিঃশব্দ নিশ্চুপ অস্বস্তির মধ্যে বসে থাকতে হলো আমাকে। তারপর একসময় বিদায় নিয়ে চলে এলাম। আসবার সময় শুধু বললেন, আবার আসবেন? হ্যাঁ। বললাম, নিশ্চয়ই নিশ্চয়ই আসব। কিন্তু মনে মনে জানতাম, এ অস্বস্তিকর পরিবেশে স্বেচ্ছায় আর কোনোদিনই আসব না। যাইনিও আর কোনোদিন। জানি না তারপর কি ঘটেছে, জানি না স্ত্রীকে তিনি ফিরিয়ে এনেছেন কিনা, কিন্তু এটুকু জানি, ছেলে আর মেয়েকে ছেড়ে থাকতে পারবেন না তার স্ত্রী। এ অসহ্য অতৃপ্তির চেয়ে হয়তো আত্মহত্যাই বরণ করবেন। তবে যে যাই বলুক, যৌবনের ক্ষণিক মোহে পথ হারালেও যৌবনের ধর্ম হল সন্তান স্নেহ। বহুবার ইচ্ছে হয়েছে এই বিচিত্র ভদ্রলোকটির জীবন নিয়ে গল্প লিখি। সামান্য একটু কল্পনার রং মেশালে হয়তো ভালো একটা গল্প লেখা যেত, কিন্তু অসত্যের কালিমা মাখিয়ে তার চরিত্রকে বিকৃত করতে ইচ্ছে হয় না, এমনকি সাহিত্যের খাতিরেও না। তাই যেমনটি ঘটেছিল তেমনটি তুলে ধরলাম। শুনছিলেন আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত যুবতী ধরম। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।